ঢাকা শহরের বুকে তখন হেমন্তের শেষ বিকেল। চারপাশের ধূসরতা মুছে দিয়ে সোনালি রোদ এসে পড়েছে ছাদের আলসেতে। সৌরভের চোখে তখনও নতুন শহরের অচেনা আলো ছায়া, অপরিচিত কোলাহল। তার কাঁধে একটা ভারী ব্যাগ, হাতে আরও একটা ছোট ব্যাগ, আর মনে এক রাস অনিশ্চয়তা। মা বাবাকে বিদায় জানিয়ে এসেছে, হাজারো স্বপ্ন বুকে নিয়ে এসেছে, কিন্তু এই ঢাকা শহর তাকে যেন দুহাত ভরে স্বাগত জানাচ্ছে না, বরং এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। রিকশা থেকে নেমে সৌরভ যখন মেসটার সামনে দাঁড়ালো, তখন সন্ধ্যা নেমে এসেছে। ঠিকানাটা ভালো করে দেখে সে নিশ্চিত হলো এটাই সেই মেস যেখানে তার নতুন জীবন শুরু হতে চলেছে। পুরনো একটা তিনতলা বাড়ি, বারান্দায় কাপড় শুকানোর দড়ি ঝুলে আছে, কোথাও হয়তো ভেজা কাপড়ের গন্ধ, আর সব মিলিয়ে এক অদ্ভুত মেসের পরিচিতি। কলিং বেল টিপতেই একজন বেরিয়ে এলেন। বয়স ৪৫-এর কাছাকাছি, মুখে ক্লান্তির ছাপ। লোকটির নাম করিম সাহেব, এই মেসের ম্যানেজার। করিম সাহেব সৌরভকে ভেতরে নিয়ে গেলেন, মেসের নিয়মকানুন বোঝালেন এবং তার জন্য নির্ধারিত ঘরটা দেখিয়ে দিলেন। ঘরটা ছোট, একটা সিঙ্গেল খাট, একটা টেবিল আর একটা চেয়ার। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখা যায় পাশের বাড়ির বারান্দা, যেখানে কিছু টবে ফুল গাছ লাগানো। ঠিক তখনই তার কানে এলো কিছু হাসির শব্দ। মেসের অন্য সদস্যরা বোধহয় রাতের খাবারের জন্য নিচে জড়ো হচ্ছে। সৌরভ ব্যাগ রেখে ফ্রেশ হতে গেল। গোসল সেরে যখন নিচে নামল, তখন ডাইনিং টেবিলের চারপাশে কয়েকজনের জটলা। কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ বা মোবাইল দেখছে। সৌরভ একটু দূরে দাঁড়িয়েছিল, কারণ সে এখনও এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি। ঠিক তখনই তার কানে এলো এক মিষ্টি কিন্তু দৃঢ় কণ্ঠস্বর। "কি রে সৌরভ, একা একা দাঁড়িয়ে আছিস কেন? নতুন এসেছিস বুঝি?" সৌরভ ঘুরে তাকালো, দেখল একজন মেয়ে, পরনে নীল সালোয়ার কামিজ, চুলগুলো খোলা, চোখে একজোড়া মোটা ফ্রেমের চশমা, মুখে এক চিলতে হাসি, কিন্তু চোখ দুটো যেন তার ভেতরে সব কথা পড়ে নিচ্ছে। সৌরভ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, "হ্যাঁ, আজই উঠলাম।" মেয়েটি এগিয়ে এসে বলল, "আরে বাবা, এইভাবে কথা বলছিস যেন আমি ভূত। তোর নাম কি আর কোথাকার বাসিন্দা?" সৌরভ খানিকটা ইতস্তত হয়ে বলল, "সৌরভ, আমার নাম সৌরভ।" মেয়েটি এবার দুষ্টুমি মাখা এক হাসি দিয়ে বলল, "সৌরভ, বেশ তো। শোন সৌরভ, এই মেসটা তোর বাবা সম্পত্তি নয়, এখানে নিয়ম চলে, আর প্রথম নিয়ম হলো সিনিয়রদের সম্মান করা।" সৌরভ তখনও কিছুটা ঘাবড়ে আছে, তার ঠোঁটে একটি মৃদু হাসি। সে বলল, "আপনি সিনিয়র?" মেয়েটি হাসিতে ফেটে পড়ল। তার হাসিটা ছিল ঝর্ণার জলের মতো, যা সৌরভের কানে মধুর সুর এসে বাজছিল। সে বলল, "বারে বাবা, আমি শ্রাবণী, এই মেসের সবচেয়ে পুরনো সদস্যদের মধ্যে একজন, আর তোর সিনিয়র দাদা আমি।" সৌরভ অবাক হলো, "দাদা?" একজন মেয়ে নিজেকে দাদা বলছে। সে একটু হাসল, বলল, "দাদা, কিন্তু..." শ্রাবণী তার কথার মাঝখানে বলল, "এখানে সবাই আমাকে দাদা ডাকে, তাই আমিও নিজেকে দাদা বলে পরিচয় দিই, তুইও ডাকবি?" সৌরভ হাসল। এই প্রথম এই মেসের পরিবেশে তার ভেতরের অচেনা ভয়টা একটু একটু করে কেটে যাচ্ছিল। শ্রাবণী যেন এই মুহূর্তের জন্যে তার অপরিচিত শহরটাকে পরিচিত করে তুলল। তাদের এই প্রথম আলাপই যেন এক নতুন গল্পের সূচনা ছিল, যে গল্পের পটভূমি ঢাকা শহরের এই পুরনো মেস, আর চরিত্র সৌরভ আর শ্রাবণী, দুই অচেনা মানুষ যারা এক ছাদের নিচে একে অপরের সুখ দুঃখের সঙ্গী হবে, আর হয়তো তারও বেশি কিছু। রাতের খাবার শেষে সৌরভ যখন নিজের ঘরে ফিরল, তখনও তার কানে বাজছিল শ্রাবণী সেই দুষ্টুমি মাখা কথাগুলো। এখানে নিয়ম চলে, আর প্রথম নিয়ম হলো সিনিয়রদের সম্মান করা। সে বুঝতে পারছিল এই মেস শুধু একটি বাড়ি নয়, বরং একটি নতুন অধ্যায়ের ঠিকানা, যেখানে শ্রাবণী নামের এই মেয়েটি তার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে চলেছে। পরদিন সকালে সৌরভের ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। মিসের সবাই যেন এক যোগে জেগে উঠেছে। কোথাও পেয়ালা পিরিজের টুংটাং শব্দ, কোথাও বা চাপা হাসির গুঞ্জন, আর তার মধ্যে ভেসে আসছে রেডিওতে বাজতে থাকা পুরনো দিনের বাংলা গান। সৌরভ বুঝতে পারল এটা মেসের সাধারণ সকাল, একটা নতুন জীবন যা তার পরিচিত জীবনের চেয়ে সম্পূর্ণ আলাদা। গোসল সেরে সৌরভ যখন রান্নাঘরের দিকে গেল, তখন দেখল শ্রাবণী গ্যাসের চুলার সামনে দাঁড়িয়ে, পরনে তার গোলাপি রঙের টি শার্ট,
চুলগুলো খোপা করা। তার হাতে একটা মগ, আর তার মুখ থেকে ভেসে আসছে গুনগুন করে গানের সুর। সে এমনভাবে ব্যস্ত ছিল যে সৌরভের উপস্থিতি সে খেয়ালই করেনি। সৌরভ কাছে গিয়ে একটু কাশি দিল। শ্রাবণী চমকে উঠে ঘুরে তাকালো। তার চোখে তখনও ঘুম জড়ানো, কিন্তু ঠোঁটে এক দুষ্টু হাসি। সে বলল, কিরে, ভূত দেখলি নাকি? এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? সৌরভ একটু হাসল। না, আসলে আমি চা বানাতে এসেছিলাম। শ্রাবণী তার দিকে তাকিয়ে হাসল। চা বানাতে এসেছিস? কিন্তু দেখছি আমাকেই খাচ্ছিস। যা, ওখানে বস, আমি তোকে চা বানিয়ে দিচ্ছি। সৌরভ রান্নাঘরের এক কোণে রাখা একটা টুলে বসল। শ্রাবণী মনোযোগ দিয়ে চা বানাচ্ছিল। তার আঙুলের ছোঁয়ায় যেন সবকিছু জীবন্ত হয়ে উঠছিল। সৌরভ এক পলকে তাকে দেখছিল আর মনে মনে ভাবছিল, এই মেয়েটা কত সহজ, তার মধ্যে কোনো কৃত্রিমতা নেই, কোনো দূরত্ব নেই। চা বানানোর পর শ্রাবণী দুটি মগ নিয়ে এলো, একটা নিজের জন্য আর একটা সৌরভের জন্য। সে সৌরভের পাশে বসে বলল, বল, তোর বাড়ি কোথায় আর কি করিস? সৌরভ এক চুমুকে গরম চা শেষ করে বলল, আমার বাড়ি রংপুর, আর এখানে একটা প্রাইভেট কোম্পানিতে নতুন চাকরি পেয়েছি। শ্রাবণীর চোখে তখন এক মুগ্ধতা, যেন সে কোনো রূপকথার গল্প শুনছে। সে বলল, রংপুর? ওখানকার সব মানুষ কি তোর মতোই লাজুক হয়? সৌরভ হাসল, জানি না, তবে আমার থেকে সবাই হয়তো কম কথা বলে। শ্রাবণী হাসিতে ফেটে পড়ল, তা তো দেখাই যাচ্ছে। শোন, এখানে কিন্তু চুপচাপ থাকা চলবে না। এখানে সবাই সবার বন্ধু। এই মেসটা কেবল একটা বাড়ি নয়, এটা একটা পরিবার। তাদের কথোপকথন চলতে থাকল। শ্রাবণী তার নিজের গল্প বলল। সে কিভাবে এই শহরে এসেছে, কিভাবে এই মেসের এই পরিবেশে মানিয়ে নিয়েছে, এবং কিভাবে এখানে তার কিছু ভালো বন্ধু হয়েছে। সে বলল, জানিস সৌরভ, এই শহরটা এক অদ্ভুত জাদুর দেশ। এখানে কেউ একা থাকে না, একা থাকতেও পারে না। এই একাকিত্বই আমাদের এক করে দেয়। সৌরভ শ্রাবণীর কথাগুলো শুনছিল, আর তার মনে হচ্ছিল এই মেস তার কাছে এখন আর শুধু একটি থাকার জায়গা নয়, বরং একটি আশ্রয়, যেখানে শ্রাবণীর মতো একজন সিনিয়র দাদা আছে যে তার একাকিত্ব দূর করে দিয়েছে। চা পর্ব শেষ করে যখন দুজনেই যার যার ঘরে ফিরছিল, তখন সৌরভের মনে হলো এই মেস জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে, যে অধ্যায়ের প্রতিটি পাতায় থাকবে শ্রাবণীর হাসি, তার গল্প, আর তাদের নিজেদের তৈরি করা কিছু নতুন স্মৃতি। তার ভেতরের ভয়টা সম্পূর্ণ কেটে গিয়েছিল, আর তার জায়গায় জন্ম নিয়েছিল এক নতুন অনুভূতি, এক নতুন সম্পর্ক। হয়তো এটা বন্ধুত্ব, তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। ঢাকা শহরে তখন গ্রীষ্মের উত্তাপ। দিনের শেষে ক্লান্ত সূর্যটা পশ্চিমের আকাশকে রাঙিয়ে যখন বিদায় জানায়, তখন মেসের ছাদটা হয়ে ওঠে এক অন্য জগৎ। এই ছাদ কোনো সাধারণ ছাদ নয়। এই ছাদ গল্প শোনার, গল্প বলার আর নীরবতার আশ্রয়ে। আজ বিকেলে সৌরভ আর শ্রাবণী ছাদে বসে আছে। শ্রাবণীর হাতে একটা গল্পের বই, আর সৌরভের চোখে শ্রাবণীকে নিয়ে একরাশ কৌতূহল। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে শ্রাবণী হঠাৎ মুখ তুলে তাকালো। সে সৌরভের দিকে তাকিয়ে বলল, কিনে এভাবে তাকিয়ে আছিস কেন, যেন কোনো এলিয়েন দেখছিস? সৌরভ একটু হাসল। না, ভাবছিলাম এই শহরের হাজারো মানুষের মাঝেও আপনি কিভাবে এত সহজ থাকতে পারেন। শ্রাবণী হাসল। তার হাসির সাথে মিশে গেল ছাদের দক্ষিণা বাতাস। সে বলল, সহজ? এই শহরে সহজ থাকাটা কঠিন। সবাই এখানে মুখোশ পরে ঘোরে। আমিও পড়তাম যখন প্রথম এসেছিলাম, কিন্তু পরে বুঝলাম মুখোশ পড়লে শ্বাস নেওয়া যায় না, তাই ছুঁড়ে ফেলে দিয়েছি। তাদের নীরবতা ছেয়ে গেল। দুজনই আকাশের দিকে তাকিয়েছিল, যেখানে একটি মেঘের ভেলা ভেসে যাচ্ছিল। সৌরভ মেঘটার দিকে আঙুল তুলে বলল, দেখুন, ওই মেঘটা ঠিক আমার জীবনের মতো। কোথা থেকে এসছে, কোথায় যাচ্ছে, কিছুই জানে না। শ্রাবণী মেঘের দিকে তাকালো, আর তার চোখে এক করুণ অভিব্যক্তি। সে বলল, মেঘের গন্তব্য থাকে না সৌরভ। মেঘ ভেসে চলে, কারণ তার চলার তাগিদ থাকে। সে হয়তো কোনো অজানা গ্রামে বৃষ্টি হয়ে ঝরবে, অথবা কোনো পাহাড়ের বুকে গিয়ে মিশে যাবে। সৌরভ এই কথা শুনে চমকে গেল। শ্রাবণী যেন তার মনের কথাগুলো দেখতে পায়। সে বলল, আপনি সব কিছু এত গভীরভাবে দেখেন কেন? দেখি না, দেখতে হয়। মানুষ যদি নিজেকে দেখতে না জানে, তাহলে সে কিভাবে বাঁচবে? এই শহরে বেঁচে থাকতে হলে প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে হয়, প্রতিটা দুঃখকে আপন করে নিতে হয়, শ্রাবণী শান্তভাবে বলল। তারা আবার নীরব হল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক। শ্রাবণী এই নীরবতাকে ভেঙে দিল। এই যে তুই সৌরভ,
এই মেসের সবার থেকে তুই আলাদা। তোকে দেখলে মনে হয় তুই এই শহরের কোলাহল থেকে অনেক দূরে। সৌরভ মুচকি হাসল। আপনিও তো আলাদা। এই মেসের সবাই আপনাকে দাদা বলে ডাকে, অথচ আপনার মধ্যে আমি একজন বোন, একজন বন্ধু খুঁজে পাই। শ্রাবণী তার দিকে তাকিয়ে হাসল। সত্যি? হ্যাঁ, দৃঢ়তার সাথে সৌরভ বলল। আমার একজন বোন আছে, কিন্তু সে দূরে থাকে। আপনার সাথে কথা বললে আমার সেই বোনের কথা মনে পড়ে। শ্রাবণী কিছু বলল না। তার চোখে এক অদ্ভুত দীপ্তি দেখা গেল। তার মনে হচ্ছিল এই মেস শুধু একটি বাড়ি নয়, বরং একটি গল্প, যে গল্পের প্রতিটি অধ্যায় এক নতুন সম্পর্কের জন্ম দিচ্ছে, আর যে গল্পের প্রতিটি চরিত্র একে অপরের কাছে আসার জন্য আকুল। সৌরভ দেখল শ্রাবণীর চোখ দিয়ে একটি জলবিন্দু গড়িয়ে পড়ল। সে কোনো প্রশ্ন করল না, কারণ সে বুঝতে পারছিল শ্রাবণী হয়তো তার ভেতরে থাকা এক চাপা কষ্টকে লুকিয়ে রেখেছে। শ্রাবণী জলটা মুছে বলল, চল এখন নিচে যাই, রাত হয়ে যাচ্ছে। তারা দুজনেই নিচে নেমে এলো। সৌরভ যখন নিজের ঘরে ফিরল, তখন তার মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠেছিল। সে বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। সেদিন বিকেলে আকাশটা ছিল ভারী, মেঘেদের আনাগোনায় দিনটাও কেমন যেন থমকে ছিল। টিপটিপ করে বৃষ্টি শুরু হতেই মেসের সবাই যার যার ঘরে ঢুকে গেল। সৌরভের জানালায় তখনও বৃষ্টির জল, আর তার মনে এক রাশ বিষণ্ণতা। এমন বৃষ্টিতে বাড়ি থাকলে হয়তো মায়ের হাতের গরম মুড়ি আর চায়ের সাথে গল্প জমত। এই শহরে কেউ নেই, শুধু বৃষ্টি আর তার নিজের একাকিত্ব। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। সৌরভ দরজা খুলতেই দেখল শ্রাবণী দাঁড়িয়ে আছে, তার হাতে দুটি কাপ আর মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, কিরে, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না, নাকি ভাবছিস এই শহরে কেউ নেই? সৌরভ অবাক হল। শ্রাবণী যেন তার মনের কথাগুলো ঠিক পড়ে ফেলে। সে বলল, আপনি কিভাবে জানলেন? শ্রাবণী তার দিকে এক কাপ এগিয়ে দিয়ে বলল, জানতে হয়। এই শহরে একা থাকা মানে একাকিত্বকে সঙ্গী করে নেওয়া। কিন্তু সব একা মানুষই যে একাকী তা কিন্তু নয়। চল আমার ঘরে চল, একটা গান শোনাই। সৌরভ দ্বিধা কাটিয়ে তার সঙ্গে গেল। শ্রাবণীর ঘরটা বেশ গোছানো। দেয়ালে কিছু ছবি, একটা ছোট বুকশেলফ আর একটা গিটার। সে গিটারটা তুলে নিয়ে এক পুরনো বাংলা গান ধরল। তার কণ্ঠে যেন এক অদ্ভুত জাদু ছিল। সুরের মূর্ছনায় সৌরভের মনে হচ্ছিল সে তার নিজের শহর, নিজের বাড়ি, নিজের মাকে ফিরে পেয়েছে। গান শেষ হতেই শ্রাবণী বলল, কেমন লাগলো? এই গানটা আমার খুব প্রিয়। যখন মন খারাপ থাকে তখন গাই, এতে মনটা হালকা হয়। সৌরভ মুগ্ধ হয়ে বলল, আপনি এত সুন্দর গান করেন, কিন্তু কাউকে তো বলেন না। শ্রাবণী হেসে বলল, সব কথা কি বলতে হয়? কিছু কথা তো বুকের ভেতরেই চাপা পড়ে থাকে সৌরভ। তাদের কথোপকথন চলতে থাকল। শ্রাবণী তার জীবনের কিছু অজানা গল্প বলল, তার কিছু কষ্ট, কিছু স্বপ্ন। সে বলল, জানিস, আমারও একটা স্বপ্ন আছে। আমি একটা ছোট ক্যাফে খুলতে চাই, যেখানে শুধু বই থাকবে, গান থাকবে আর চা থাকবে, কোনো মানুষ একা থাকবে না। সৌরভের চোখ তখন এক অদ্ভুত আলোয় ঝলমল করছিল। শ্রাবণীর স্বপ্নগুলো যেন তার নিজের স্বপ্ন হয়ে উঠছিল। সে বলল, যদি আপনার স্বপ্ন সত্যি হয়, তাহলে আমি আপনার প্রথম কর্মচারী হব। শ্রাবণী হেসে বলল, অবশ্যই। আর আমার প্রথম কর্মচারী হিসেবে তোর বেতন হবে প্রতিদিন 1 কাপ গরম চা। দুজনেই হাসতে লাগল। তাদের হাসির শব্দে মিশে গেল বৃষ্টির শব্দ। সৌরভ বুঝতে পারছিল এই মেস শুধু একটি বাড়ি নয়, এই মেস একটি পরিবার। আর শ্রাবণী শুধু একজন সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। তাদের এই গভীর কথোপকথন আর বৃষ্টি ভেজা বিকেলটা যেন এক নতুন গল্পের সূচনা ছিল, যে গল্পের পটভূমি ঢাকা শহরের এই পুরনো মেস, আর চরিত্র সৌরভ ও শ্রাবণী, দুই অচেনা মানুষ যারা এক ছাদের নিচে একে অন্যের সুখ দুঃখের সঙ্গী হবে, আর হয়তো তার থেকেও বেশি কিছু। সপ্তাহের শেষ দিন মেসের সবার জন্য যেন এক উৎসবের দিন। আজ বিকেলে সবাই একসঙ্গে আড্ডা দিচ্ছে, যার যার ঘরের দরজা খোলা, আর হাসি ঠাট্টায় ভরে উঠেছে গোটা মেস। সৌরভ আজ এই আড্ডার কেন্দ্রে, কারণ সবাই তার নতুন চাকরি আর মেসের প্রথম অভিজ্ঞতা নিয়ে জানতে চায়। সৌরভ তখনও কিছুটা লাজুক, কিন্তু শ্রাবণীর উপস্থিতিতে তার ভেতরের জড়তাটা কেটে যাচ্ছিল। শ্রাবণী এক কোণে বসেছিল, তার হাতে একটা বই, কিন্তু তার চোখ ছিল সৌরভের দিকে। সৌরভ যখন তার নতুন অফিসের গল্প বলছিল, তখন শ্রাবণীর চোখে এক অদ্ভুত দ্যুতি দেখা যাচ্ছিল, যেন সে সৌরভের প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি গভীর মনোযোগ দিয়ে দেখছিল। মেসের এক সদস্য, যার নাম রবিন,
সে সৌরভকে ঠাট্টা করে বলল, কিরে সৌরভ, আমাদের মেসের সুপার সিনিয়র শ্রাবণী দাদাকে তোর কেমন লাগে? নিশ্চয়ই অনেক ভয় পাস। সৌরভ একটু হাসল আর শ্রাবণীর দিকে তাকালো। তার চোখে এক গভীর মায়া, কিন্তু মুখে এক মৃদু হাসি। সে বলল, ভয় পাই না, শ্রদ্ধা করি। শ্রাবণী দিদি আমাকে অনেক সাহায্য করেছেন। শ্রাবণী এই কথা শুনে কিছুটা অবাক হলো, কারণ সে সাধারণত দিদি ডাক শোনে না। সে সৌরভের দিকে তাকিয়ে বলল, দিদি, তাহলে তুইও আমাকে দিদি ডাকবি? সৌরভ মুচকি হাসল, যদি আপনি অনুমতি দেন। শ্রাবণীর ঠোঁটে এক নীরব হাসি। সে বলল, অনুমতি লাগবে না, তোর ইচ্ছা হলে ডাকতে পারিস। তাদের কথোপকথন চলতে থাকল। মেসের অন্য সদস্যরা তাদের নিয়ে হাসাহাসি করছিল, কিন্তু সৌরভ আর শ্রাবণী যেন অন্য জগতে ছিল। তারা একে অপরের চোখে চোখ রেখে কথা বলছিল, আর তাদের মুখে এক অদ্ভুত নীরবতা ছিল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। আড্ডা শেষে যখন সবাই ঘরে ফিরল, তখন শ্রাবণী সৌরভকে ডেকে বলল, সৌরভ, আজ রাতের খাবারটা একসাথে খাব। সৌরভ অবাক হয়ে বলল, কেন, কোনো বিশেষ কারণ আছে? শ্রাবণী হেসে বলল, কারণ নেই, কিন্তু এই শহরে কারণ ছাড়াই সব কিছু হয়। চল, আজ আমরা একসাথে খাব। তারা দুজনে একসাথে খেতে বসল। শ্রাবণী তার জীবনের কিছু অজানা গল্প বলল, তার কিছু কষ্ট, কিছু স্বপ্ন। সে বলল, জানিস সৌরভ, এই শহরটা এক অদ্ভুত জাদুর দেশ। এখানে কেউ একা থাকে না, একা থাকতেও পারে না। এই একাকিত্বই আমাদের এক করে দেয়। সৌরভ শ্রাবণীর কথাগুলো শুনছিল, আর তার মনে হচ্ছিল এই মেস তার কাছে এখন আর শুধু একটি থাকার জায়গা নয়, বরং একটি আশ্রয়, যেখানে শ্রাবণীর মতো একজন সিনিয়র দিদি আছে যে তার একাকিত্ব দূর করে দিয়েছে। এই রাতের খাবারটা তাদের জন্য ছিল এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল, আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। সপ্তাহের শেষে মেসের ছাদটা তখনও গল্প আর হাসির গুঞ্জনে মুখরিত। শ্রাবণী আর সৌরভ এক কোণে বসেছিল। শ্রাবণীর হাতে একটা গল্পের বই, আর সৌরভের হাতে একটা গরম চায়ের কাপ। দুজনেই নীরব, কিন্তু তাদের নীরবতা যেন এক গভীর অর্থ বহন করছিল। ঠিক তখনই মেসের নতুন সদস্য রবিন সেখানে এলো। সে শ্রাবণীকে বলল, শ্রাবণী দিদি, শোনেন, কালকে বিকেলে আমরা সবাই ঘুরতে যাব, আপনিও যাবেন? শ্রাবণী হাসল, কোথায় যাবি? এই যে নিউ মার্কেটের দিকে, সবার জন্য কেনাকাটা করতে হবে, রবিন বলল। শ্রাবণী একটু ইতস্তত করল, ঠিক আছে, আমি যদি সময় পাই তাহলে যাব। রবিন খুশি হয়ে বলল, ঠিক আছে, আমরা সবাই তাহলে 4টায় বের হব। সৌরভ তখনও চুপচাপ। রবিন তার দিকে তাকিয়ে বলল, সৌরভ, তুইও যাবি নাকি? সৌরভ একটু হাসল, না, আমার কিছু কাজ আছে। শ্রাবণী সৌরভের দিকে তাকিয়ে বলল, কিরে, যাবি না? সবাই একসাথে গেলে ভালো লাগবে। সৌরভ বলল, না, আমি যাব না, আপনারা যান। শ্রাবণীর চোখে তখন এক অদ্ভুত হতাশা। সে সৌরভের দিকে তাকিয়ে বলল, ওহ, ঠিক আছে। রবিন চলে গেলে শ্রাবণী বলল, কি ব্যাপার, তুই কেন যাবি না? সৌরভ কাজ ঝাঁকিয়ে বলল, আমার কাজ আছে, আর তাছাড়া সবার সাথে আমার ঠিক মানায় না। শ্রাবণীর মুখে এক গম্ভীর অভিব্যক্তি। সে বলল, মানায় না মানে? তুই কি নিজেকে সবার থেকে আলাদা ভাবিস? সৌরভ তখন কিছুটা উত্তেজিত। আমি নিজেকে আলাদা ভাবি না শ্রাবণী দিদি, আমি শুধু একা থাকতে ভালোবাসি। আর তাছাড়া আপনাদের সাথে কেনাকাটা করতে গিয়ে আমি কি করব? শ্রাবণী তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তাহলে আমি গেলে কি করবি? সৌরভ কিছু বলতে পারছিল না। শ্রাবণী তার নীরবতাকে ভুল বুঝল। তার মুখটা রাগে লাল হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি তাহলে একা যাব। সৌরভ কিছু বলতে পারছিল না। তার মনে হচ্ছিল সে শ্রাবণীকে কিছুতেই বোঝাতে পারছে না। শ্রাবণী তার বইটা হাতে নিয়ে দ্রুত চলে গেল। সৌরভ তার দিকে তাকিয়ে রইল, তার মনে এক অদ্ভুত কষ্ট। সে বুঝতে পারছিল তাদের মাঝে এক গভীর ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এই রাতের খাবারটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের পাছে আসছিল, আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। পরদিন বিকেলটা ছিল বিষণ্ণ। আকাশে মেঘ ছিল না, কিন্তু বাতাসে এক অদ্ভুত নীরবতা। সৌরভের মনটা কালকের ঘটনার জন্য ভারাক্রান্ত। সে বুঝতে পারছিল শ্রাবণীকে সে ভুল বুঝেছে, এবং তার কথার জন্য সে কষ্ট পেয়েছে।
সৌরভের মনে হচ্ছিল এই মেসের পরিবেশ তার জন্য ঠিক নয়। সে একা থাকতে ভালোবাসে, কিন্তু এই মেসের পরিবেশে সে একাকিত্ব খুঁজে পায় না। শ্রাবণী তার ঘর থেকে বেরোলো, তার হাতে একটা ব্যাগ। সে সৌরভের দিকেই তাকালো না, যেন সে তাকে দেখেইনি। সৌরভের মনে হলো সে তার জীবনে এক গভীর ভুল করেছে। সে কিছু বলতে পারছিল না, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শ্রাবণী দরজা দিয়ে বের হতে যাচ্ছিল, তখনই সৌরভ তাকে ডাকল, শ্রাবণী দিদি। শ্রাবণী ঘুরে দাঁড়ালো, তার চোখে তখনও রাগ। সে বলল, কি? সৌরভ ভীত কণ্ঠে বলল, আমি কালকের জন্য দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। শ্রাবণী কিছু বলল না, তার চোখে এক অদ্ভুত নীরবতা। সৌরভের মনে হচ্ছিল এই নীরবতা তার জন্য এক গভীর শাস্তি। সে বলল, আপনি কি সত্যিই রাগ করেছেন? শ্রাবণী তার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো। রাগ করিনি, কিন্তু আমি বুঝতে পারছি না তুই কেন এভাবে কথা বললি। সৌরভ মাথা নিচু করে বলল, আমি জানি না, আমি শুধু একা থাকতে ভালোবাসি। আমি একা ছিলাম আর একা থাকতে চাই। শ্রাবণী তার দিকে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, একা থাকার একাকিত্বে ডুবে যাওয়া এক নয় সৌরভ। তুই হয়তো একা থাকতে পারিস, কিন্তু তুই একা থাকতে পারিস না। সৌরভ কিছু বলল না। শ্রাবণী তার ব্যাগ থেকে একটা ছোট প্যাকেট বের করল। সে বলল, এটা তোর জন্য, আমি ভেবেছিলাম তুই আমার সাথে যাবি। সৌরভ প্যাকেটটা হাতে নিল। তার মনে হচ্ছিল এই উপহারটা তার জন্য এক গভীর শাস্তি। সে প্যাকেটটা খুলে দেখল, ভেতরে একটা টি-শার্ট। টি-শার্টের ওপর লেখা, আমার শহর, আমার মেস। সৌরভের চোখ তখন অশ্রুতে ভরে গিয়েছিল। সে শ্রাবণীর দিকে তাকালো, আর তার চোখে এক অদ্ভুত কৃতজ্ঞতা। শ্রাবণী বলল, আমি জানি তুই এই টি-শার্টটা পরবি না, কিন্তু এটা আমার পক্ষ থেকে তোর জন্য একটা ছোট্ট উপহার, যাতে তুই বুঝতে পারিস তুই একা নয়, এই মেসটা তোর পরিবার। সৌরভ টি-শার্টটা বুকে জড়িয়ে ধরল। তার মনে হচ্ছিল সে তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যে অধ্যায়ের প্রতিটি পাতায় থাকবে শ্রাবণীর হাসি, তার গল্প, আর তাদের নিজেরা তৈরি করা কিছু নতুন স্মৃতি। এই রাতের খাবারটা তাদের জন্য ছিল এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল, আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো একটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। সেদিন ছিল শুক্রবার, অফিসের ছুটি, তাই মেসের সবাই নিজ নিজ পরিকল্পনায় ব্যস্ত। কেউ ঘুরতে বেরিয়েছে, কেউ ঘুমিয়ে সময় কাটাচ্ছে। কিন্তু সৌরভের হাতে তখনও সেই টি-শার্ট। সে টি-শার্টটা পরেছিল। তার মনে হচ্ছিল এই টি-শার্টটা শুধু একটা উপহার নয়, এটা শ্রাবণীর এক অদ্ভুত ভাষা, যে ভাষা তার মনের গভীরের কথাগুলো বলে দেয়। সৌরভ মেসের ছাদে এলো, দেখল শ্রাবণী একা বসে আছে। তার হাতে একটি বই, কিন্তু তার চোখ তখনও আকাশের দিকে। শ্রাবণী সৌরভকে দেখে কিছুটা অবাক হলো। কিরে, তুই এখানে? সৌরভ একটু হাসল, আপনি একা বসে আছেন তাই চলে এলাম। শ্রাবণী হাসল, তার হাসিতে এক অদ্ভুত স্নিগ্ধতা। সে বলল, একা থাকা মানেই কি একাকিত্বে ডুবে যাওয়া? সৌরভ তার পাশে বসল। না, কিন্তু আপনার মতো মানুষ যখন একা থাকে, তখন মনে হয় সে কোনো কষ্ট লুকাচ্ছে। শ্রাবণীর চোখে এক অদ্ভুত নীরবতা। সে বলল, তুই কি আমাকে বোঝার চেষ্টা করছিস? সৌরভ মাথা নিচু করে বলল, আমি জানি না, কিন্তু আপনার সাথে থাকলে আমার মনে হয় আমি আর একা নই। শ্রাবণী কিছুক্ষণ নীরব রইল, তার চোখে তখন এক গভীর আবেগ। সে বলল, জানিস সৌরভ, এই ঢাকা শহরটা আমার জন্য এক অসমাপ্ত রাস্তা। আমি এখানে এসেছি, কিন্তু আমি জানি না আমার গন্তব্য কোথায়। আমি শুধু হেঁটে চলেছি, আর প্রতিটা পদক্ষেপে আমার মনে হয় আমি হারিয়ে যাচ্ছি। সৌরভ অবাক হলো, শ্রাবণী যেন তার মনের কথাগুলো দেখতে পায়। সে বলল, আপনার গন্তব্য নেই কেন? কারণ আমার গন্তব্য ছিল আমার বাবা। তিনি আমার সব কিছু ছিলেন। তার মৃত্যুর পর আমি এই শহরে এসেছি, কিন্তু আমার গন্তব্য হারিয়ে গেছে, শ্রাবণী বলল। তার চোখে তখন অশ্রু। সৌরভ তার দিকে তাকিয়ে রইল, তার মনে এক গভীর বেদনা। সে শ্রাবণীর হাত ধরল। আমি জানি আপনার কষ্টটা অনেক গভীর, কিন্তু আপনি একা নন, আমি আপনার সাথে আছি। শ্রাবণী তার দিকে তাকালো, তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। সে বলল, সত্যি? হ্যাঁ,
সৌরভ দৃঢ়তার সাথে বলল, আমি আপনার সাথে আছি। তাদের নীরবতা ছেয়ে গেল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। সৌরভ বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। রাত তখন গভীর। ঢাকা শহর তখনও তার নিজস্ব ছন্দে জেগে আছে। কোথাও খাবারের দোকানের ব্যস্ততা, কোথাও বা রিকশার টুংটাং শব্দ। সৌরভ আজ রাতে মেসের বাইরে হাঁটতে বেরিয়েছে। তার মনে এক অদ্ভুত অস্থিরতা। শ্রাবণীর বলা সেই অসমাপ্ত রাস্তা কথাটা তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। সে বুঝতে পারছিল শ্রাবণীর কষ্টটা কত গভীর। সৌরভ ফুটপাত ধরে হাঁকছিল। হঠাৎ তার মোবাইল বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল শ্রাবণীর নাম। সে অবাক হল, কারণ শ্রাবণী সাধারণত এত রাতে তাকে ফোন করে না। সে ফোনটা ধরল। হ্যাঁ শ্রাবণী দিদি। অপর প্রান্ত থেকে শ্রাবণীর কণ্ঠস্বর ভেসে এলো। কিরে, কোথায় তুই? সৌরভের মনে হলো শ্রাবণীর কণ্ঠস্বরে এক অদ্ভুত উত্তেজনা, যেন সে কোনো বিপদে আছে। সে বলল, আমি বাইরে। কি হয়েছে? শ্রাবণী ভীত কণ্ঠে বলল, আমার ভয় লাগছে, তুই তাড়াতাড়ি ফিরে আয়। সৌরভ অবাক হলো। ভয় লাগছে কেন? জানি না, শুধু মনে হচ্ছে এই শহরের রাস্তাগুলো আমাকে গিলে খাচ্ছে, শ্রাবণী বলল। তার কণ্ঠস্বর তখনও কাঁপছিল। সৌরভ দ্রুত মেসের দিকে ফিরতে শুরু করল। তার মনে এক রাশ ভয় আর শ্রাবণীর জন্য এক গভীর উদ্বেগ। সে মেসের সামনে এসে দেখল শ্রাবণীর দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার চোখে তখনও এক অদ্ভুত ভয়। সৌরভ শ্রাবণীর কাছে গেল। কি হয়েছে? তুই এত ভয় পাচ্ছিস কেন? শ্রাবণী সৌরভকে জড়িয়ে ধরল। তার ঠোঁট কাঁপছিল। সে বলল, জানি না, শুধু মনে হচ্ছিল আমি একা, এই শহরে আমি একা। আর তোর কণ্ঠস্বর শুনে মনে হলো আমি আর একা নই। সৌরভের মন এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল। শ্রাবণী তাকে জড়িয়ে ধরে আছে আর তার মনে এক অদ্ভুত শান্তি। সে শ্রাবণীকে বলল, আমি আছি, আপনি একা নন। তারা দুজনেই কিছুক্ষণ নীরব রইল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। শ্রাবণী সৌরভকে ছেড়ে দিল আর তার দিকে তাকিয়ে হাসল। সে বলল, চল এখন ভেতরে যাই। তারা দুজনেই ভেতরে গেল। সৌরভ যখন নিজের ঘরে ফিরল, তখন তার মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠেছিল। সে বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। ঢাকা শহর তখন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। মেসের সবাই গভীর ঘুমে, শুধু সৌরভ আর শ্রাবণী জেগে আছে। সৌরভের মনে এক অদ্ভুত অস্থিরতা। শ্রাবণীর সেই ভয় আর তার জড়িয়ে ধরার অনুভূতি তার মনে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। সে বুঝতে পারছিল শ্রাবণীর কষ্টটা কত গভীর। সৌরভ মেসের ছাদে এলো। দেখল শ্রাবণী একা বসে আছে। তার হাতে একটা গল্পের বই, কিন্তু তার চোখ তখনও আকাশের দিকে। শ্রাবণী সৌরভকে দেখে কিছুটা অবাক হলো। কিরে, তুই এখানে? সৌরভ একটু হাসল। আপনি একা বসে আছেন, তাই চলে এলাম। শ্রাবণী হাসল। তার হাসিতে এক অদ্ভুত স্নিগ্ধতা। সে বলল, একা থাকা মানেই কি একাকিত্বে ডুবে যাওয়া? সৌরভ তার পাশে বসল। না, কিন্তু আপনার মতো মানুষ যখন একা থাকে, তখন মনে হয় সে কোনো কষ্ট লুকাচ্ছে। শ্রাবণীর চোখে এক অদ্ভুত নীরবতা। সে বলল, তুই কি আমাকে বোঝার চেষ্টা করছিস? সৌরভ মাথা নিচু করে বলল, আমি জানি না, কিন্তু আপনার সাথে থাকলে আমার মনে হয় আমি আর একা নই। শ্রাবণী কিছুক্ষণ নীরব রইল। তার চোখে তখন এক গভীর আবেগ। সে বলল, জানিস সৌরভ, এই ঢাকা শহরটা আমার জন্য এক অসমাপ্ত রাস্তা। আমি এখানে এসেছি,
কিন্তু আমি জানি না আমার গন্তব্য কোথায়। আমি শুধু হেঁটে চলেছি, আর প্রতিটা পদক্ষেপে আমার মনে হয় আমি হারিয়ে যাচ্ছি। সৌরভ অবাক হলো। শ্রাবণী যেন তার মনের কথাগুলো দেখতে পায়। সে বলল, আপনার গন্তব্য নেই কেন? কারণ আমার গন্তব্য ছিল আমার বাবা। তিনি আমার সব কিছু ছিলেন। তার মৃত্যুর পর আমি এই শহরে এসেছি, কিন্তু আমার গন্তব্য হারিয়ে গেছে, শ্রাবণী বলল। তার চোখে তখন অশ্রু। সৌরভ তার দিকে তাকিয়ে রইল, তার মনে এক গভীর বেদনা। সে শ্রাবণীর হাত ধরল। আমি জানি আপনার কষ্টটা অনেক গভীর, কিন্তু আপনি একা নন, আমি আপনার সাথে আছি। শ্রাবণী তার দিকে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি। সে বলল, সত্যি? হ্যাঁ, সৌরভ দৃঢ়তার সাথে বলল, আমি আপনার সাথে আছি। তাদের নীরবতা ছেয়ে গেল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। সৌরভ বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। পরদিন সকালে সৌরভের ঘুম ভাঙল এক অদ্ভুত অনুভূতি নিয়ে। তার মনে এক অদ্ভুত শান্তি। সে বুঝতে পারছিল কাল রাতের ঘটনাটা তার জীবনের এক নতুন মোড়। শ্রাবণীকে সে শুধু একজন মেসের সিনিয়র হিসেবে নয়, বরং একজন বন্ধু, একজন আশ্রয় হিসেবে দেখছে। সৌরভ যখন মেসের রান্নাঘরে এলো, তখন দেখল শ্রাবণী একা চা বানাচ্ছে। তার মুখে এক অদ্ভুত হাসি। সে সৌরভকে দেখে বলল, কিরে, আজ এত সকালে উঠেছিস কেন? সৌরভ একটু হাসল। ঘুম ভেঙে গেল, তাই চলে এলাম। শ্রাবণী তার দিকে এক কাপ চা এগিয়ে দিয়ে বলল, জানিস, কাল রাতে আমার মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু তোর কণ্ঠস্বর শুনে মনে হলো আমার এখনও কিছু বাকি আছে। সৌরভের মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল। সে বলল, আপনি সব কিছু হারিয়ে ফেলেননি, আপনি অনেক কিছু পেয়েছেন। শ্রাবণী অবাক হলো। যেমন যেমন আমার মতো একটা বন্ধু, সৌরভ দৃঢ়তার সাথে বলল। শ্রাবণীর চোখে এক অদ্ভুত দ্যুতি। সে বলল, সৌরভ, তুই কি আমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাস? সৌরভ অবাক হলো। নতুন জীবন মানে? শ্রাবণী তার দিকে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, মানে এই মেসটা ছেড়ে আমরা নতুন একটা জীবন শুরু করব, যেখানে শুধু আমরা দুজন থাকব, যেখানে কোনো একাকিত্ব থাকবে না। সৌরভ কিছু বলতে পারছিল না। তার মনে হচ্ছিল শ্রাবণী তাকে এক নতুন পথের দিকে নিয়ে যাচ্ছে। সে বলল, কিন্তু কেন? কারণ আমি বুঝতে পারছি এই মেসের পরিবেশ আমাদের জন্য ঠিক নয়। এখানে অনেক মানুষ, অনেক কোলাহল। আমাদের দরকার একাকিত্ব, যেখানে আমরা একে অপরের কাছে আসতে পারব। শ্রাবণী বলল। সৌরভ তার দিকে তাকালো, আর তার চোখে এক অদ্ভুত কৃতজ্ঞতা। সে বলল, আমি আপনার সাথে আছি, আপনি যা বলবেন আমি তাই করব। তাদের নীরবতা ছেয়ে গেল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। সৌরভ বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। সৌরভের মনে তখন এক অদ্ভুত রোমাঞ্চ। শ্রাবণীর সাথে নতুন এক জীবন শুরু করার ভাবনা তার হৃদয়ে এক নতুন সুরের জন্ম দিয়েছে। তারা দুজনে মিলে ঢাকা শহরের অলিগলিতে নতুন এক ঠিকানার সন্ধানে বের হলো। এই পথ চলা ছিল অন্যরকম, কারণ তারা শুধু একটি বাড়ি খুঁজছিল না, বরং খুঁজছিল তাদের নতুন জীবনের এক নতুন অধ্যায়। তারা দুজনে মিলে ঘুরতে ঘুরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলো। শ্রাবণী সৌরভকে বলল, জানিস, এই ক্যাম্পাসে আমার অনেক স্মৃতি আছে। এখানে আমি আমার জীবনের সবচেয়ে ভালো দিনগুলো কাটিয়েছি। সৌরভ তার দিকে তাকালো, আর তার চোখে এক অদ্ভুত কৃতজ্ঞতা। সে বলল, আপনার জীবনের সবচেয়ে ভালো দিনগুলো আমার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। শ্রাবণী হেসে বলল, ধন্যবাদ কেন? আমরা তো এখন এক পরিবারের অংশ। তাদের কথোপকথন চলতে থাকলো। তারা দুজনেই তাদের জীবনের কিছু গোপন কথা বলল।
সৌরভ তার জীবনের কিছু স্বপ্ন, কিছু কষ্ট বলল। শ্রাবণী মনোযোগ দিয়ে শুনছিল, আর তার চোখে এক অদ্ভুত মায়া। সে বলল, জানিস, আমার মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু তোর কণ্ঠস্বর শুনে মনে হলো আমার এখনো কিছু বাকি আছে। সৌরভের মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল। সে বলল, আপনি সবকিছু হারিয়ে ফেলেননি, আপনি অনেক কিছু পেয়েছেন। শ্রাবণী অবাক হলো। যেমন? যেমন আমার মতো একটা বন্ধু, সৌরভ দৃঢ়তার সাথে বলল। শ্রাবণীর চোখে এক অদ্ভুত দ্যুতি। সে বলল, সৌরভ, তুই কি আমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাস? সৌরভ অবাক হলো। নতুন জীবন মানে? শ্রাবণী তার দিকে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, মানে এই মেসটা ছেড়ে আমরা নতুন একটা জীবন শুরু করব, যেখানে শুধু আমরা দুজন থাকব, যেখানে কোনো একাকিত্ব থাকবে না। সৌরভ কিছু বলতে পারছিল না। তার মনে হচ্ছিল শ্রাবণী তাকে এক নতুন পথের দিকে নিয়ে যাচ্ছে। সে বলল, কিন্তু কেন? কারণ আমি বুঝতে পারছি এই মেসের পরিবেশ আমাদের জন্য ঠিক নয়। এখানে অনেক মানুষ, অনেক কোলাহল। আমাদের দরকার একাকিত্ব, যেখানে আমরা একে অপরের কাছে আসতে পারব, শ্রাবণী বলল। সৌরভ তার দিকে তাকালো, আর তার চোখে এক অদ্ভুত কৃতজ্ঞতা। সে বলল, আপনি যা বলবেন আমি তাই করব। তাদের নীরবতা ছেয়ে গেল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। সৌরভ বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। সপ্তাহ পার হয়ে গেল। সৌরভ আজ শ্রাবণীর পথচলা তখনও চলছে। তারা প্রায় পুরো ঢাকা শহর ঘুরেছে, কিন্তু মনের মতো একটা ঠিকানা পায়নি। শ্রাবণীর চোখে তখনও এক অদ্ভুত হতাশা, আর সৌরভের মনে এক গভীর উদ্বেগ। সে বুঝতে পারছিল শ্রাবণীর কষ্টটা শুধু একটি বাড়ি খোঁজার নয়, বরং তার ভেতরের এক গভীর শূন্যতা। একদিন বিকেলে তারা মোহাম্মদপুরের এক ছোট গলির ভেতর একটা বাড়ি দেখতে গেল। বাড়িটা খুব সুন্দর, সামনে একটা ছোট বাগান আর একটা বারান্দা। বাড়িটা দেখে শ্রাবণীর মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, সৌরভ, এই বাড়িটা ঠিক আমার স্বপ্নের মতো। সৌরভ অবাক হল। আপনার স্বপ্নের মতো মানে? শ্রাবণী তার দিকে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, মানে এই বাড়িটা আমার কাছে একটা নতুন জীবনের সূচনা। আমি এখানে থাকতে চাই। সৌরভ আর কিছু বলল না। সেই শ্রাবণীর দিকে তাকিয়ে রইল, তার চোখে এক গভীর কৃতজ্ঞতা। সে বুঝতে পারছিল এই বাড়িটা শুধু একটি থাকার জায়গা নয়, বরং তাদের ভালোবাসার এক নতুন অধ্যায়। তারা দুজনে মিলে বাড়িটা ভাড়া নিল। মেস থেকে জিনিসপত্র নিয়ে আসার পর রাতের বেলা তারা ছাদে গেল। রাতের আকাশে তখন এক টুকরো চাঁদ আর তারার মেলা। শ্রাবণী সৌরভের দিকে তাকিয়ে বলল, সৌরভ, তোর মনে আছে তুই আমাকে বলেছিলি আমি একা নই, আমি তোর সাথে আছি? সৌরভ মুচকি হাসল। হ্যাঁ, মনে আছে। শ্রাবণী তার হাত ধরল। আমিও তোর সাথে আছি, আমি তোর জন্য এই শহরে এসেছি। সৌরভের মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল। সে বুঝতে পারছিল তাদের সম্পর্ক শুধু বন্ধুত্বে আটকে নেই, এটা ভালোবাসার এক গভীর অনুভূতি। সে শ্রাবণীর হাত চেপে ধরল। তাদের নীরবতা ছেয়ে গেল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। সৌরভ বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যেই সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে। নতুন বাড়িতে তাদের প্রথম সকাল। সৌরভের ঘুম ভাঙল পাখির কিচিরমিচির শব্দে। জানালায় তখন ভোরের আলো, আর তার মনে এক অদ্ভুত শান্তি। সে বুঝতে পারছিল এই বাড়িটা শুধু একটি থাকার জায়গা নয়, বরং তাদের ভালোবাসার এক নতুন অধ্যায়। সৌরভ রান্নাঘরে গেল।
দেখল শ্রাবণী চা বানাচ্ছে। তার মুখে এক অদ্ভুত হাসি। সে সৌরভকে দেখে বলল, কিরে, আজ এত সকালে উঠেছিস কেন? সৌরভ একটু হাসল। ঘুম ভেঙে গেল, তাই চলে এলাম। শ্রাবণী তার দিকে এক কাপ চা এগিয়ে দিয়ে বলল, জানিস, কাল রাতে আমার মনে হচ্ছিল আমি সব হারিয়ে ফেলেছি, কিন্তু তোর কণ্ঠস্বর শুনে মনে হলো আমার এখনও কিছু বাকি আছে। সৌরভের মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠল। সে বলল, আপনি সব কিছু হারিয়ে ফেলেননি, আপনি অনেক কিছু পেয়েছেন। শ্রাবণী অবাক হলো। যেমন যেমন আমার মতো একটা বন্ধু, সৌরভ দৃঢ়তার সাথে বলল। শ্রাবণীর চোখে এক অদ্ভুত দ্যুতি। সে বলল, সৌরভ, তুই কি আমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাস? সৌরভ অবাক হলো। নতুন জীবন মানে? শ্রাবণী তার দিকে এক অদ্ভুত হাসি দিয়ে বলল, মানে এই মেসটা ছেড়ে আমরা নতুন একটা জীবন শুরু করব, যেখানে শুধু আমরা দুজন থাকব, যেখানে কোনো একাকিত্ব থাকবে না। সৌরভ কিছু বলতে পারছিল না। তার মনে হচ্ছিল শ্রাবণী তাকে এক নতুন পথের দিকে নিয়ে যাচ্ছে। সে বলল, কিন্তু কেন? কারণ আমি বুঝতে পারছি এই মেসের পরিবেশ আমাদের জন্য ঠিক নয়। এখানে অনেক মানুষ, অনেক কোলাহল। আমাদের দরকার একাকিত্ব, যেখানে আমরা একে অপরের কাছে আসতে পারব, শ্রাবণী বলল। সৌরভ তার দিকে তাকালো, আর তার চোখে এক অদ্ভুত কৃতজ্ঞতা। সে বলল, আমি আপনার সাথে আছি, আপনি যা বলবেন আমি তাই করব। তাদের নীরবতা ছেয়ে গেল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। সৌরভ বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয়ে একে অপরের কাছে আসছিল আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও চেয়ে বেশি কিছু, যা সময়ই বলে দেবে। সৌরভ আর শ্রাবণীর নতুন বাড়ির ছাদে তখন সন্ধ্যা নেমে এসেছে। আজ তাদের নতুন জীবনের প্রথম সন্ধ্যা। চারপাশে নীরবতা, শুধু তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ। সৌরভ শ্রাবণীর হাত ধরে তার দিকে তাকালো, আর তার চোখে এক গভীর আবেগ। সে বলল, শ্রাবণী দিদি, আপনি কি জানেন আমি আপনাকে ভালোবাসি? শ্রাবণী হাসল। তার হাসিতে এক অদ্ভুত স্নিগ্ধতা। সে বলল, জানি, কিন্তু তুই কেন এত দেরি করলি? সৌরভের চোখে তখন এক অদ্ভুত আনন্দ। সে বলল, আমি ভয় পেয়েছিলাম। আমি ভাবতাম এই শহরে আমি একা, কিন্তু আপনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন। শ্রাবণী সৌরভকে জড়িয়ে ধরল। তার ঠোঁট কাঁপছিল। সে বলল, আমিও আপনাকে ভালোবাসি সৌরভ। তাদের নীরবতা ছেয়ে গেল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। সৌরভ বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। তারা দুজনেই কিছুক্ষণ নীরব রইল। এই নীরবতা ছিল স্বস্তিদায়ক, কারণ এই নীরবতা তাদের মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করছিল। শ্রাবণী সৌরভকে ছেড়ে দিল আর তার দিকে তাকিয়ে হাসল। সে বলল, চল এখন ভেতরে যাই। তারা দুজনেই ভেতরে গেল। সৌরভ যখন নিজের ঘরে ফিরল, তখন তার মনটা এক অদ্ভুত অনুভূতিতে ভরে উঠেছিল। সে বুঝতে পারছিল শ্রাবণী শুধু একজন মেসের সিনিয়র নয়, সে তার জীবনের এক নতুন অংশ, যে অংশটি তার একাকিত্বকে দূর করবে আর তার মনের গভীরে এক নতুন সম্পর্কের বীজ বপন করবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য এক নতুন সূচনা, যে সূচনায় দুটি হৃদয় একে অপরের কাছে আসছিল আর তাদের মনের গভীরে লুকিয়ে থাকা আবেগগুলো প্রকাশ পাচ্ছিল। হয়তো এটা বন্ধুত্ব, অথবা তারও বেশি কিছু, যা সময়ই বলে দেবে।